শিক্ষার্থীরা, গত ক্লাস পর্যন্ত আমি 10টা ক্লাস নিয়েছি ডিফারেন্সিয়েশনের উপরে। তো এই জন্য আমি চাচ্ছি ডিফারেন্সিয়েশন শেষ করে দিছি গত ক্লাসে। আমি আর নতুন করে ডিফারেন্সিয়েশন শেষ করাবো না। আমি যেটা করাবো আজকে সেটা হচ্ছে ইন্টিগ্রেশন। তো যাদের প্রবলেম আছে ডিফারেন্সিয়েশন, আমি 10টা ক্লাস নিয়েছি, তোমরা ইউটিউব থেকে ওটা দেখে নিতে পারো। তো আমি ওটা দেখাবো না। এখন আমি আজকে যেটা বেশি দেখাবো সেটা হচ্ছে কি ইন্টিগ্রেশনের বিষয়টা। তো ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আমি কয়েকটা সূত্র লিখছি, যদিও তোমরা এই সূত্রগুলো জানো, তোমাদের এটা তো নতুন না, তোমরা অনেক আগে এগুলো শিখে রাখছো, প্লাস বইয়েও আছে। জাস্ট একটা মানে মানে করার জন্য, কম্পেয়ার করার জন্য আমি কয়েকটা সূত্র আমি লিখছি। সূত্রটা দেখো, ডিফারেন্সিয়েশনের যে সূত্রটা শিখছিলা তার অপোজিটই আমি কিন্তু এটা একটা ইন্টিগ্রেশন সূত্রগুলো লিখছি, এটা কম্পেয়ার করার জন্য। তোমরা এই সূত্রগুলো অবশ্যই জানো, এগুলো অনেক আগে শিখে রাখছো। তারপর আমি একটা দেখাচ্ছি, সেটা হচ্ছে দেখো, সব সূত্র কিন্তু আমি এখানে লিখিনি, জাস্ট কয়েকটা সূত্র লিখছি, জাস্ট তোমাদেরকে একটু বোঝানোর জন্য। তো এখানে যে বিষয়টা ছিল দেখো, যদি আমরা এক্স টু দি পাওয়ার এন কে ডিফারেন্সিয়েশন করতাম তখন কি হতো, এনটা সামনে এসে ওখান থেকে এটা তো ছিল ডিফারেন্সিয়েশন। সাদিয়া, তোমার সাউন্ড আসতেছে, এই সম্ভবত প্রবলেম। এরপর দেখো, এটা ছিল ডিফারেন্সিয়েশন। সেটা কি ছিল, যদি এক্স টু দি পাওয়ার এন কে যদি এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করতাম তখন কি হতো, যে এনটা সামনে এসে একবার বিয়োগ হতো। তো ইন্টিগ্রেশন ক্ষেত্রে ঠিক তার উল্টা। কেমন উল্টা? ওইটা যেমন সামনে যেত গুণ অবস্থা থাকতো, এটা কিন্তু ভাগ অবস্থায় হয়। অর্থাৎ আরেকটা কথা দেখো, ইন্টিগ্রেশনের ক্ষেত্রে যা পাওয়ার থাকে একটা পাওয়ার কিন্তু বৃদ্ধি পায়। ওখান ছিল কমতে ছিল, বাট এখানে কিন্তু বাড়তে ছিল, বাড়ে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান। এটা আমাদের যে বিষয়টা ছিল, এটা আমাদের ইন্টিগ্রেশন। এটা তাহলে এটা ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে আসছে এনটা সামনে এসে এক বিয়োগ হয়, আর ইন্টিগ্রেশনের ক্ষেত্রে এখানে বিয়োগ হয় না, এটা যোগ হয়, আর আর নিচে ওইটা আবার ভাগ হয়ে যায়। ওকে, এটা ছিল, এটা তোমরা জানো, জাস্ট আমি একটু কম্পেয়ার করার জন্য করতেছি। এরপর যে বিষয়টা ছিল লন এক্স, লন এক্স কে যদি ডেরিভেটিভ করতা তখন তো ওয়ান বাই এক্স। ইন্টিগ্রেশন ঠিক তার বিপরীত। ইন্টিগ্রেশনটা হচ্ছে যেটা ডিফারেন্সিয়েশন করে যেটা তুমি পেলা, তাকে যদি ইন্টিগ্রেশন করো তাহলে তুমি আগেরটা ফিরে পাবা। কথা কি বুঝতে পারছো? অর্থাৎ লন এক্স ফিরে পাবা, তার মানে আমি যেটা ডিফারেন্সিয়েশন করে যেটা পেলাম তাকে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে আমরা লন এক্স ফিরে পাবো। তেমনই ভাবে দেখো, ই টু দি পাওয়ার এমএক্স কে ডিফারেন্সিয়েশন করলে ই টু দি পাওয়ার এমএক্স ইনটু এম হয়, ই টু দি পাওয়ার এমএক্স ইনটু এম হয়। আর একে যদি ইন্টিগ্রেশন করি আমরা, এটা কি হয়, ই টু দি পাওয়ার এম একটা মাত্র এই দুটো, এইটা ফাংশন এমন একটা ফাংশন যে ই টু দি পাওয়ার এমএক্স কে ডেরিভেটিভ করলে ওইটাই হয় এবং ইন্টিগ্রেশন করলে ওইটাই হয়। শুধুমাত্র পার্থক্যটা হচ্ছে এখানে যে আবার ডেরিভেটিভ করা লাগে, ডেরিভেটিভ করলে এম এর মানটা পাই, সেই এম এর মানটা এখানে গুণ অবস্থা থাকে, আর এখানে সে ভাগ হয়ে যায়, এখানে ভাগ হয়ে যায়। ঠিক আছে, এই পার্থক্য, তাছাড়া কিন্তু সেম বিষয়। এরপর দেখো, এখানে একরকম ভাবে সাইন এক্স কে তুমি ডেরিভেটিভ করো, দেখো কজ এক্স পাবা, তাহলে কজ এক্স কে ইন্টিগ্রেশন করো সাইন এক্স পাবা। তার মানে আমরা যদি ভালো করে ডিফারেন্সিয়েশনটা ভালোভাবে শিখতে পারি, বা ডিফারেন্সিয়েশনটা যদি ভালোভাবে আমরা মুখস্থ করতে পারি সূত্রগুলো, এই সূত্রগুলো যদি ভালোভাবে মুখস্থ রাখতে পারি, তাহলে কিন্তু অটোমেটিকলি আমরা কিন্তু ইন্টিগ্রেশন সূত্রগুলো কিন্তু মনে আসবে, আমার ইন্টিগ্রেশন সূত্র মনে এসে যাবে। কারণ দেখো, ঠিক উল্টা, আমি সাইন এক্স কে যখন ডেরিভেটিভ করলাম, ডেরিভেটিভ করে কজ এক্স পেয়েছি, এই কজ এক্স কে আবার ইন্টিগ্রেশন করো, তুমি সাইন এক্স পাবা। দেখো, কজ এক্স কে ইন্টিগ্রেশন করো, সাইন এক্স পাবা। তার মানে আমি যদি ভালোভাবে এগুলো ভালোভাবে জানতে পারি, ইনশাআল্লাহ এটা ভালোভাবে জানতে পারবো। ওকে, এখন যারা ডিফারেন্সিয়েশন অল্প দিনে সব জয়েন করতেছো, বেশি বেশি আগে তো বেশি ছিল না, যারা ডিফারেন্সিয়েশন অধ্যায়টা অনেক মিস করছো, 10টা ক্লাস নিয়েছি আমি, তোমরা ওই ডিফারেন্সিয়েশনটা গুলো ইউটিউব থেকে দেখে নিতে পারো। ঠিক আছে, ওই যেগুলো করানো হয়েছে। তেমনই ভাবে দেখো, আমি যে এই কজ এক্স এর কথা চিন্তা করো, যে কজ এক্স কে ডেরিভেটিভ করলে মাইনাস সাইন এক্স হয়, তাহলে সাইন এক্স কে তার ইন্টিগ্রেশন করলে মাইনাস কজ এক্স হয়। এই সূত্রগুলো তোমাদের বইয়ে আছে, তোমরা ওখান থেকে জাস্ট দেখে নিতে পারো। আমি সব সূত্র লিখিনি, কয়েকটা সূত্র লিখছিলাম জাস্ট তোমাদেরকে এটা দেখানোর জন্য। তারপর দেখো, নিচের দিকে একটা সূত্র যদি আমি দেখাই, সেটা হচ্ছে যেমন এখানে সাইন ইনভার্স এক্স, একে যে ডেরিভেটিভ করো সেটা 1/√1 - x স্কয়ার হয়। আবার যেটা তুমি পেলা, মানে ডিফারেন্সিয়েশন করে যেটা পেলা, সেটাকে যদি তুমি ইন্টিগ্রেশন করো তাহলে কিন্তু সেটা সাইন ইনভার্স এক্স হবে। দেখছো বিষয়টা, জাস্ট তার উল্টা। তার মানে আমরা যদি ভালোভাবে এটা জানতে পারি তাহলে কিন্তু আমরা এটা সহজেই এটা বের করতে পারবো। ওকে, এখন আমি যে বিষয়টা আছে, যে এই সূত্রগুলো তোমরা যাদের মুখস্থ নাই
তারা ভালোভাবে মুখস্থ করে নাও, কারণ এগুলো খুব কাজে লাগবে। এর বাহিরেও কিছু সূত্র লাগবে, সেটা আমি যখন অঙ্ক করাবো তখন তুমি অঙ্কগুলো আমি তোমাদেরকে আমি দেখাবো সূত্রগুলো। নতুন করে আমি সূত্র দেখাচ্ছি না, কারণ তোমাদের এগুলো রিভিশন পর্যায়ে, এখন এখন তো রিভিশন পর্যায়ে, নতুন করে শেখানো কিছু নাই, রিভিশন পর্যায়ে। সেই জন্যই আমি করতেছি কি অঙ্কগুলো সরাসরি অঙ্কে যাব, যখন যে সূত্র প্রয়োজন হবে এর বাহিরে সেই সূত্র তোমাদেরকে আমি দেখাবো। তবে তোমাদেরকে অবশ্যই সূত্রগুলো আগে মুখস্থ রাখতে হবে। ওকে, তো আমি যে বিষয়টা, আরেকটা বিষয় তোমাদেরকে একটু বেসিক যে বিষয় শেখাবো, সেটা না শেখালে নয়। সেটা হচ্ছে, দেখো মনে করো যে তোমাকে বললো যে আমি একটা মানে কোঅর্ডিনেট আঁকালাম, এক্স এক্স প্রাইম ওয়াই ওয়াই প্রাইম মনে করে নিলাম। বললো যে এই যে এখানে একটা বক্ররেখা দিল, বক্ররেখা দেওয়ার পরে তোমাকে বলা হলো যে এর ক্ষেত্রফল বের করো। মানে যে এই যে বক্ররেখা দ্বারা আবদ্ধ যে ক্ষেত্রফলটা হলো, অর্থাৎ এই যে এটা, তার ক্ষেত্রফলটা তোমাকে বের করতে বলো। ওকে, এটা বের করতে বলো। এখন খুবই ইম্পর্টেন্ট, তোমাকে এই প্রশ্ন আসবেই পরীক্ষায়। তোমাদের যে ওই লাস্টে যে মানে 10 মানে লাস্টে যে তোমার অধ্যায়টা আছে একদম লাস্টে, এটার এই যে অ্যাপ্লিকেশনটা ইন্টিগ্রেশনের, এখান থেকে প্রশ্ন হবেই, মাস্ট বি। এখান থেকে একটা প্রশ্ন হবে, মানে গতে এই প্রশ্নটা দিবেই। ঠিক আছে, তো সেক্ষেত্রে এটা জানতে হবে। এখন মনে করো যে তোমাকে বললো যে এইটার ক্ষেত্রফল বের করো। তো এটা যদি ক্ষেত্রফল বের করতে চাও, তাহলে এখন খেয়াল করে দেখো তো, যে আমাদের নিয়মটা হচ্ছে যে, তোমাদের নিয়মটা জাস্ট বলতেছি, সেটা হচ্ছে দেখতে হবে যে এটা ফিক্সড কোন দিকে। দেখো ফিক্সড হয়ে আছে, দেখো এখান থেকে এটুকু ফিক্সড। আমি কিন্তু দেখো এখান থেকে এটুকু ফিক্সড করে দিতে পারি, যদি এটার মান যদি বলি যে 2, মানে যদি এখানে তো বলে দিবে অবশ্যই। আর এখানে মনে করো যে 5, মানে এইটুকের দূরত্ব হচ্ছে 5, 2 থেকে 5 পর্যন্ত এরকম। আর যে ফাংশনটা এরকম গতিশীল মানে চলতেছে, সেই ফাংশনটার নাম দিলাম মনে করো যে y1 বা y ধরতে পারো, y1 বাই 1 যায় ধরো। ধরলাম যে এই যে ফাংশনটা দেওয়া ছিল বক্ররেখাটা, সেই বক্ররেখাটার নাম দিলাম y1। আর এই বক্ররেখাটা এর ভিতরে সীমিত, মানে এর বাইরে যাবে না, লিমিট, এটা মনে করো লিমিট 2 থেকে 5 পর্যন্ত। তাহলে এটা যদি ক্ষেত্রফল তোমাকে বের করতে বলে, তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রফল বের করার সূত্রটা হচ্ছে যেটা তুমি ফিক্সড করে ফেলছো, মানে 2 থেকে 5 এর মাঝে, এটাকে বলা হয় লোয়ার লিমিট, এটাকে বলা হয় আপার লিমিট। লোয়ার লিমিটটাকে নিচে লিখতে হয়, আপার লিমিটটাকে উপরে লিখতে হয়, তোমরা এটা জানো। এরপরে এই যে বক্ররেখা যে ফাংশনটা দেওয়া ছিল সেটা y1 ধরে নিলাম y1 ইনটু dx করলে এটা ক্ষেত্রফলটা পাবা। বুঝতে পারছো বিষয়টা? তোমাদেরকে আমি আবার বলি, যদি বলে যে এরকম একটা বক্ররেখা দিয়ে বলে এই ক্ষেত্রফলটা বের করো, সেক্ষেত্রে আমরা দেখবো যে এর মানে লিমিটটা কোথায় আছে। লিমিটটা দেখছি এক্স অক্ষ বরাবর আছে, এক্স অক্ষ বরাবর আছে কত, 2 থেকে 5 পর্যন্ত লিমিট ফিক্সড। তাই 2 হবে আমাদের লোয়ার লিমিট আর 5টা হবে আপার লিমিট। আর যদি এখানে ফাংশনটাকে যে কোনো জিনিস হতে পারে, ধরে নিলাম সেটা y1, আমি তো যেহেতু বোঝাচ্ছি তোমাদেরকে, এটা যেহেতু একটা বেসিক, সেক্ষেত্রে y1 ধরলাম। তাই y1 ধরলে সেটা y1 ধরলাম ইনটু dx, তাহলে এটার ক্ষেত্রফল আমরা বের হয়ে যাবে। ওকে, এখন মনে করো যদি চিত্রটা এরকম আকৃতি না হয়ে চিত্রটা এরকম আকৃতি হয়, মনে করো যে চিত্রটা এরকম হলো, মনে করো বলে এখন ক্ষেত্রফল বের করো। বুঝতে পারছো বিষয়টা? দেখো আগে ছিল চিত্রটা এরকম, আর এখন চিত্রটা দেখো এরকম। এখন দেখো খেয়াল করে, তুমি এখন তো লিমিটটা খুঁজে পাচ্ছ, যেমন বললো যে এটুকুর ক্ষেত্রফল বের করো, এখন এটা বললো এটা ক্ষেত্রফল বের করো। এখন যদি এটুকুর ক্ষেত্রফল বের করতে তোমাকে বলে, তাহলে খেয়াল করে দেখো লিমিট কোথা থেকে আছে, লিমিট আছে করে এ পর্যন্ত ফিক্সড হয়ে আছে। এটা যদি ফিক্সড হয়ে থাকে, ধরে নিলাম এটুকের মান আছে 3 আর এটুকের মান আছে 7, মানে এটার মান 3 এটার মান 7, তাহলে এইটা 3 হচ্ছে লোয়ার লিমিট আর 7 হচ্ছে কি আপার লিমিট। ওকে, এখন যদি এর ক্ষেত্রফলটা বের করতে চাই, তাহলে কার মান ফিক্সড আছে দেখো তো, ওয়াই অক্ষের মান ফিক্সড হয়ে আছে না। এক্ষেত্রে এর ক্ষেত্রফলটা হচ্ছে একটু আমার কথা হচ্ছে ইকো হচ্ছে, তোমাদের কি কারোর মানে ইয়ারফোনের সমস্যা আছে? নিজুম সাদিয়া, তুমি একটু মিউট থেকো তো, মানে প্রশ্ন করার সময় প্রশ্ন করো, হ্যাঁ যদি প্রশ্ন করো তখন প্রশ্ন করো, একটু মিউট থেকো। এখন কথা হচ্ছে যে যদি আমাদের এরকম ক্ষেত্রে ক্ষেত্রফল বের করতে বলে, তাই আমরা প্রথমেই খেয়াল করবো যে আসলে এর লিমিট কতটুকু। দেখো এর বাইরে কিন্তু যাচ্ছে না, লিমিটটা কতটুকু আমরা বের করে নিলাম 3 থেকে 5 পর্যন্ত। তাই 3 হচ্ছে লোয়ার লিমিট আর 7টা হচ্ছে আপার লিমিট। এরপর এই ফাংশনটাকে যদি আমি অন্য একটা ফাংশন ধরি,
ধরলাম এটা আছে x1 ফাংশন, ধরি যদি, সেক্ষেত্রে এর ক্ষেত্রফলটা হবে x1 ইন্টু dy। তোমাদেরকে বিষয়টা ক্লিয়ার হতে হবে, বিষয়টা কি বুঝতে পারছো? জি না স্যার। স্যার ক্লিয়ার না। হ্যাঁ, কোনটা বোঝো না একটু বলো তো। স্যার ওই যে আপনি যে ক্ষেত্রফল বের করে সূত্রটা, ওই যে ইন্টিগ্রেট হচ্ছে আপার লিমিট বা লোয়ার লিমিট, এটা হ্যাঁ, হচ্ছে আর এটা। এটা বুঝনি না, দেখো আমি বুঝাচ্ছি তোমাদেরকে। বিষয়টা হচ্ছে তোমাকে যদি এরকম একটা বক্ররেখা প্রথমে দিয়ে দেয়, এরকম বক্ররেখা দিয়ে দিল, এটা তো সোজা মানে সে কঠিন দিবে, তো আমি জাস্ট এটা থেকে শেখাচ্ছি। এটা একটা বক্ররেখা দিয়ে বললো যে এর ক্ষেত্রফল দিয়ে এরিয়া এভাবে করে দিল, বলে এর ক্ষেত্রফলটা বের করো, এটুকুর ক্ষেত্রফল। তো এখন আমাদের এখানে দেখতে হয় প্রথমে যে আসলে যে এটা তো আর অসীম দিকে না, মানে এমন তো না এটা চলতেই আছে, এরকম তা না, এর একটা লিমিট করে দেওয়া আছে। লিমিটটা কিভাবে করে দেওয়া আছে বলতেছে 2 থেকে 5 এর মাঝে, মানে আমরা যে এক্স অক্ষ যে কাউন্ট করে দেখতেছি সেটা 2 থেকে 5 এর মাঝে হবে। তো নিয়মটা হচ্ছে যে এই যে লিমিটটা আমরা কাউন্ট করে ফেললাম 2 থেকে 5 এর মাঝে, মনে করো যে দেওয়া আছে, তখন হবে কি এটা হচ্ছে লোয়ার লিমিট, এটা হবে আপার লিমিট। তো আমার ইন্টিগ্রেশনের নিয়মটা হচ্ছে যে প্রথমে আমরা লোয়ার লিমিট বসাবো, পরে হচ্ছে আপার লিমিট বসাবো। বসালাম, বসানোর পরে এখানে কি বসবে, এখানে আমরা বসাবো হচ্ছে এখানে যেটা তোমার এই যে ফাংশনটা দিয়ে আছে রেখার ফাংশনটা, সেটাতে আমি y1 বললাম। এখন y1 না হয় অন্য কিছু হতে পারতো, জাস্ট একটা আমরা তোমাদের বোঝানোর জন্য y1 ধরলাম। তাহলে করবো কি, আমরা এই y1 ফাংশনটা এখানে লিখবো ইনটু dx, দিলে আমাদের এখানকার ক্ষেত্রফলটা পাবা। অর্থাৎ তোমাদেরকে একটা এক্সাম্পল যদি দিয়ে তাহলে বিষয়টা ক্লিয়ার হবে, এক্সাম্পল না দিলে বিষয়টা ক্লিয়ার হবে না। যেমন মনে করো আমি যদি এরকম একটা সরলরেখা আঁকি, আঁকার পরে আমি এখানে একটা দিলাম, এইভাবে দিলাম, দেখো দিয়ে বলছে যে এর ক্ষেত্রফলটা বের করো, এর ক্ষেত্রফলটা বের করো। তো এখন তুমি জানো যে এই যে রেখাটা আছে, এই রেখাটার ইকুয়েশন কিন্তু তুমি জানো y ইকুয়াল টু x হবে। আমি বলে দিলাম দরকার হয় যে ওই রেখাটার নাম আছে y ইকুয়াল টু x, বলে দিলাম। দেখো এই রেখাটার নাম দিলাম y ইকুয়াল টু x। আর এখন আমি বলতেছি কি এটুকু ক্ষেত্রফল বের করো, যেখানে এখানে একটা পয়েন্ট দেওয়া আছে 3, এই পয়েন্টটা 3 দেওয়া আছে। এখন খেয়াল করে দেখো এটুকের মানটা কিন্তু ফিক্সড। কেন ফিক্সড? এটা হচ্ছে 0, এটা তুমি জানো, একটা পয়েন্ট এখানে দেওয়া আছে, তার মানে এটা হবে লোয়ার লিমিট, এটা হবে আপার লিমিট, এটা হবে লোয়ার লিমিট, এটা হবে আপার লিমিট। তাহলে আমরা যদি ইন্টিগ্রেশন করতে চাই, তাহলে এই লোয়ার লিমিট 0 লিখলাম, আপার লিমিট আমি 3 লিখলাম। এখন আমাদের নিয়মটা কি দেখো, সূত্রটা লিখছিলাম y1 ইন্টু ডিএক্স, y1 ইন্টু ডিএক্স। y1টা কোনটা বলছিলাম, y1টা মানে এই যে বক্ররেখাটা বা যে কোনো রেখাটা, মানে অর্থাৎ ফাংশনটা। তাহলে এখানে ফাংশনটা কোনটা বলো তো, এটা না, এখানে ফাংশন কিন্তু এটা। কেন এটা ফাংশন বলতে পারবা? এটা কেন ফাংশন হলো? আপনি লিখে দিচ্ছেন y is equal to x এখানে। না, সেই কারণে আসলে y ইকুয়াল টু x এই কারণে ফাংশন না, আসলে ফাংশনটা হওয়ার কারণটা হচ্ছে আমি যদি মানে x এর একটা রাশি মান আরেকটা বসাই, রাশির উপর নির্ভর y x এর করছে। যতগুলো মান বসাই দেখো আমি কিন্তু y এর মান আস্তে আস্তে মান পাই। তুমি যখন 0 বসাচ্ছিলা 0 পেয়েছিলাম, এরপর কিন্তু আস্তে আস্তে যখন মান বাড়াচ্ছ x এর যখন মান বাড়াচ্ছ তখন কিন্তু y এর মানটা বাড়ছে, y এর মানটা কিন্তু বাড়ছে। তার মানে x এর মানটা কিন্তু ফিক্সড 0 থেকে 3 পর্যন্ত, এর কিন্তু মান চেঞ্জ হওয়ার মতো কিছু নাই। বাট y এর মানটা কিন্তু আস্তে আস্তে বাড়তেছে। তুমি যদি এর ভিতরে বসাও, এখানে একটা মান বসাও, দেখো এটা পাবা, এখানে একটা মান বসালে এটা পাবা, এখানে একটা মান বসালে এটা পাবা। তার মানে তুমি আলটিমেটলি এই রেখাটা একটা ফাংশন, বুঝতে পারছো বিষয়টা? যে ফাংশনটার নাম y ইকুয়াল টু x, এটা অন্য কিছু হতে পারে। সেক্ষেত্রে আমি সূত্র দেখালাম যে y1 ইন্টু dx, তাহলে এখানে কি হবে বলতো, y ইন্টু dx। আর y এর মান যেহেতু x আছে, তাহলে আমরা করবো কি 0 টু 3 x ইন্টু dx, এটা করবো না, যেহেতু y ইকুয়াল টু x। জি স্যার। বুঝতে পারছো বিষয়টা? এখন জাস্ট এটাকে জাস্ট ক্যালকুলেশন করে যদি করি আমরা, তাহলে আমরা কি x এ থাকে, তাহলে কি এর পাওয়ার তো 1 আছে, এর পাওয়ার তো 1 জানি, তাহলে 1 হলে আরো 1 যোগ হবে, বাই নিচে 1 প্লাস 1 হবে, দিয়ে আমরা এইভাবে বসাবো না, এইভাবে। জানো কি এগুলো না ভুলে গেছো সব? এটা বুঝলাম না। হুম, এটা বুঝতে পারোনি না, জি স্যার। এগুলো তো সব ভুলে গেছো, আসলে কি করব। দেখো খেয়াল করো, যদি আমাদের নিয়মটা হচ্ছে যদি এরকম মানে লিমিট বসাতে হয়,
একটা ফাংশনকে, মনে করো একটা ফাংশন এখানে আছে এ বি এফ অফ এক্স ইন্টু আছে ডিএক্স। যদি ইন্টিগ্রেশনটা করতে হয় এরকম করে, তাহলে আমাদের নিয়মটা হচ্ছে একে ডেরিভেটিভ ইন্টিগ্রেশন করতে হয়। প্রথমে ইন্টিগ্রেশন করে প্রথমে বসাতে হচ্ছে আপার লিমিট এফ অফ বি মাইনাস এফ অফ এ বসাতে হয়। মানে প্রথমে এখানে বসাতে আপার লিমিট, তারপর মাইনাস লোয়ার লিমিট, মানে ইন্টিগ্রেশন করার পরে। অর্থাৎ এখানে তাহলে কি করবা, তাহলে এখানে যেটা করবা এটা তো বুঝতে পারছো, এখান থেকে এটা হলো, এটা তো বুঝতে পারছো যে এক্স কে যদি আমি ইন্টিগ্রেশন করি এক্স স্কোয়ার বাই 2 হয়, মানে এখানে ইন্টিগ্রেশন করলে এক্স স্কোয়ার বাই 2 হয়, আর উপরে হয় 3 আর নিচে 0। এখন বিষয়টা হচ্ছে কি, আমি নিয়মটা বললাম, প্রথমে এখানে আপার লিমিট বসাবো, অর্থাৎ যেখানে এক্স আছে সেখানে 3 বসাবো। দেখছো, যেখানে এক্স ছিল সেখানে বি বসাইছিলাম, মাইনাস যেখানে এক্স ছিল সেখানে এ বসাইছিলাম। এই যে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। তাহলে 3টা যদি আমি এখানে বসাও, তাহলে মূলত কি আসে দেখো তো, 3 3 9, 3 স্কোয়ার বাই 2 মাইনাস 2 0 স্কোয়ার বাই আছে 2। দেখো তো বুঝো নাকি, এই যে আপার লিমিট বসালাম মাইনাস এই যে লোয়ার লিমিট বসালাম। জি স্যার। তাহলে এখান থেকে কি হবে, 9/2 হওয়ার কথা এখানে, আর এখানে আছে 0, মানে অ্যান্সার 9/2। তাহলে আমাদের যে এখানে যে ক্ষেত্রফলটা বের করতে হচ্ছে এটার, তার ক্ষেত্রফল হচ্ছে 9/2 বর্গ একক। তোমরা কি বুঝতে পারছো? জি স্যার। একজন জি প্রশ্ন স্যার। করেছিল যে স্যার এটা বুঝি নাই, ওইটা সে তুমি বুঝতে পারছো বিষয়টা কি আসলে? জি স্যার। এখন বলতে পারো যে স্যার এখানে এখানে একরকম নিয়ম দেখলাম যে y1 ইন্টু ডিএক্স, বাট এখানে দেখতেছি যে x1 ইন্টু ডিওয়াই, এটা কেমন হলো না বিষয়টা? এখানে আছে y1 ইন্টু ডিএক্স আর এখানে আছে x1 ইন্টু ডিওয়াই, তাহলে কেমন হলো না বলো? এখানে খেয়াল করে দেখো, এখানে যে ফাংশনটা ছিল y1 ফাংশন, এবং x এর মানটা কিন্তু ফিক্স ছিল 2 থেকে 5 পর্যন্ত। 2 থেকে 5 এই বক্ররেখাটার নাম দিলাম y1, সেটা y1 ইন্টু ডিএক্স হবে। আর এইরকম স্টাইল যদি থাকে, অর্থাৎ যেটা হচ্ছে এক্স এর মানটাই ফাংশন হবে, অর্থাৎ এক্স এর মানটা আস্তে আস্তে কি হবে, ওয়াই এর মানটা ফিক্সড থাকবে। দেখো 3 থেকে 7 পর্যন্ত ওয়াই এর মানটা ফিক্সড, আর এখানে কিন্তু এক্স এর মানটা কিন্তু আস্তে আস্তে ফাংশন হয়েছে। অর্থাৎ যখন তুমি 3 বসাচ্ছ এটা পেয়েছো, তারপরে এটা কিন্তু কার মান বসাচ্ছ, ওয়াই এর মান বসাচ্ছ, কিন্তু এটা ওয়াই এর মান বসাচ্ছ। এখানে যেমন তুমি এক্স এর মান বসে বসে ওয়াই এর মানটা পেয়েছো, আর এখানে কিন্তু ওয়াই এর মানটা বসে বসে এক্স এর মানটা পাচ্ছ। কথা কি বুঝতে পারছো বিষয়টা? এই জন্য আমাদের এই সূত্র, সেটা হচ্ছে আগে প্রথমে দেখতে হবে যে আমাদের কোনটা ফিক্সড করা। দেখো এই 3 ওয়াই অক্ষ দিকে, ওয়াই অক্ষ 3, এটা লোয়ার লিমিট, এটা আপার লিমিট, 3 টু 7, 3 টু 7, আর এটা যেহেতু x1 এর ফাংশন, এই জন্য x1 ইন্টু ডিওয়াই এটা হবে। বুঝতে পারছো কি? জি স্যার। তাদেরকে আমি আর একটু জটিল বিষয় দেখাই, খেয়াল করো। আর একটা বিষয় আসবে পরীক্ষাতে, এত সহজ আসবে না, পরীক্ষা আসবে এমন। দেখো মনে করো যে এরকম একটা ফাংশন দেয়া আছে, বক্ররেখা দেয়া আছে, এরকম একটা বক্ররেখা দেয়া আছে। এখন তোমাকে বললো যে এইটার ক্ষেত্রফল বের করো, এই যে এইটুকুর ক্ষেত্রফল বের করো, এইটুকুর ক্ষেত্রফল বের করো। তোমাকে যদি দেওয়া হয় এইটুকুর ক্ষেত্রফল বের করো। এখন এইটুকুর ক্ষেত্রফল বের করার ক্ষেত্রে প্রথমে আমরা চিন্তা করব যে আসলে কোন দিকে ফিক্সড হবে। সেটা কি এদিকে কি ফিক্সড হওয়ার কথা, বলো? এদিকে কি ফিক্সড হবে? সম্ভব এদিকে ফিক্সড হওয়া? না স্যার। ফিক্সড হবে সে নিচের দিকে। কেন নিচের দিকে ফিক্সড হবে বলি, দেখো দেখো এই যে ফাংশনটা, যে ফাংশনটা দেখতেছো, এটা কিন্তু এটা এক্স এর ফাংশন, অর্থাৎ এটাকে কিন্তু y ইকুয়াল টু এক্স লেখা যায়। y ইকুয়াল টু এক্স না, মনে করো যে y ইকুয়াল টু আমরা এক্স স্কোয়ার বা এরকম কিছু লিখতে পারি, ধরে নাও এটা। এখন কথা হচ্ছে যে আমরা নিচের দিকে যেটা দেখতেছি যে এটা কিন্তু এখান থেকে এইটুকু ফিক্সড, এটা কিন্তু ফিক্সড হয়ে গেল। এখন ধরে নাও যে এখানকার মান আমি ধরে নিলাম, এটার মান 3 আর এটার মান আছে 10 ধরে নিলাম। অর্থাৎ এই যে ফাংশনটা দেয়া আছে, এই যে ক্ষেত্রফলটা আমরা বের করব, সেই ক্ষেত্রফলের মানটা 3 থেকে 10-এর ভিতর নিতে হবে, 3 থেকে 10-এর ভিতর নিতে হবে। তো কিছুক্ষণ আগে তুমি এই যে বিষয়টা শিখে আসলা, যদি তোমাকে বলতাম যে
এইটুকের মান বের করো, শুধু এটার ক্ষেত্রফলের মান, তাহলে পুরোটা বের হয়ে যেত না? মানে যদি আমরা চিত্রটা আমি আবার আঁকাই, যদি এরকম, মানে এটা মানে আমি প্রথমটা বলতেছি, এটাকে নাম দিলাম y1 আর এইটুকের নাম দিলাম y2, মানে এই ফাংশনটার নাম দিলাম y2 আর এই ফাংশনটার নাম দিলাম y1। কথা কি বুঝতেছো? এখন যদি আমি y1টাকে আলাদা করে নিই, এটা আলাদা করে নিলাম, তাহলে সেক্ষেত্রে আমাদের কি ছিল, লিমিটটা এরকম ভাবে ছিল, 3 থেকে 10 পর্যন্ত ছিল লিমিট। তাহলে এখন যদি এটার ক্ষেত্রফল বের করি, এটা ক্ষেত্রফল বের করলে কি হবে, দেখো 3 থেকে 10 আর এই ফাংশনটার নাম আছে y1 ইন্টু dx। তাহলে আমি যদি প্রথমটার ক্ষেত্রফল বের করি, তাহলে পুরোটা কিন্তু বের হয়ে যায়, এই পুরোটা বের হয়ে যায়, অর্থাৎ এইটুকের মানটা সব বের হয়। কথা কি বুঝতে পারছো? জি স্যার। এখন যদি আমি y2 বের করতে চাই, y2 ফাংশনের, অর্থাৎ আমি যদি y2 কে আবার আমি চিত্র আঁকাই, y2 কে যদি এইভাবে বের করতে চাই, তাহলে এটা তো ছিল লিমিট এইভাবে 3 থেকে 10 পর্যন্ত, তাহলে y2 এটা মানে নাম দিলাম y2, তাহলে কি এর ফাংশন বের করতে হলে 3 থেকে 10, তাহলে y2 ইন্টু dx। দেখো বিষয়টা বুঝো নাকি, আমি একটা ফাংশনটাকে দুইটা ফাংশন করে ফেললাম, মানে দুইটা চিত্র আঁকায় ফেললাম। এটার জন্য আমি এটা আঁকাইছি, 3 থেকে 10 নিয়েছি লিমিট, নিয়ে ইন্টিগ্রেশন করলে আমাদের এটা হয়, আর এইটার জন্য এটা আঁকাইছি 3 থেকে 10, এটা হয়ে যায়। এখন খেয়াল করে দেখো তো, তোমাকে বলতেছি এইটুকের মান বের করতে। এখন পুরোটা থেকে যদি আমি এইটুকু বিয়োগ করে দিই, তাহলে আমরা এটা পাবো না? আবার বলি, এই যে এইটুকু তোমাকে বের করতে বলতেছে, এইটুকের মান। এখন যদি তুমি পুরো, মানে যে এখানে যতগুলো এরিয়া আছে, সব এরিয়া থেকে যদি তুমি এই এরিয়াটুকু বাদ দাও, মানে সাদা অংশটুকু বাদ দাও, তাহলে তুমি এটা পাবা না? জি স্যার। পুরো এরিয়া থেকে যদি এই সাদা অংশটুকু বাদ দাও, তাহলে এই অংশটুকু পাবা, মানে এরকম অংশটুকু পাবা। তোমাকে তো বলছিল এই অংশটুকু বের করতে। এখন খেয়াল করে জি দেখো, তাহলে এখন বিষয়টা, আমি যখন এইটা বের করছিলাম, এইটার ক্ষেত্রফল, তখন পুরোটা বের হয়েছিল না? যখন আমরা এইটার ক্ষেত্রফল বের করলাম, তখন হচ্ছে পুরো ক্ষেত্রফল বের হয়েছিল, মানে এই পুরোটা বের হয়েছিল। কথা কি বুঝেছো? জি স্যার। তাহলে আমরা যদি এমন করি যে আমরা পেয়েছিলাম এইটা পুরোটার জন্য y1 ইন্টু dx, আমি তোমাদেরকে বলতেছি যদি পুরো ক্ষেত্রফল থেকে যদি সাদা অংশটুকু বাদ দাও, তাহলে এই অংশটুকু পাবা। পুরো অংশ থেকে যদি সাদা অংশটুকু বাদ দাও, তাহলে এই অংশটুকু পাবা। তাহলে এখন পুরো অংশটুকুর ক্ষেত্রফল এটা হয়, এই যে এটা 3 থেকে 10 y1 dx, এটা পুরো অংশের ক্ষেত্রফল। এখন এই সাদা অংশের ক্ষেত্রফল কোনটা, সেটা হচ্ছে এটা না, বলো এটা না, এই যে y2 জি dx। জি স্যার। হ্যাঁ, এখন যদি এখান থেকে এটা বাদ দিই, আমার বিশ্বাস তোমরা সব ভুলে গেছি সব বিষয়, এরকম হয় না? তাহলে আমাদের যে এই ভরাট করা অংশটুকুর ক্ষেত্রফল মানে আমাদের কিন্তু এটা। বুঝতেছো কি? না বুঝতে হলে বলতে পারো, বুঝেছো কি? জি স্যার। হ্যাঁ, জি তাহলে আমরা স্যার। এটাকে আমরা এভাবে না লিখে একটা ভাবে করতে পারি, তোমরা এগুলো করছো, সেটা হচ্ছে যেহেতু দুইজনের লিমিট এক, এখানেও লিমিট এক, এখানেও লিমিট এক, তাহলে আমরা কিন্তু y1 মাইনাস y2 ইন্টু dx এটা কিন্তু আমরা করতে পারি। এটাই আসলে আমাদের মূল কথা। তাহলে আমরা কিভাবে বের করলাম দেখো, এটা কিন্তু আমাদের মূল সূত্র। যদি আমাদের এই এটা বের করতে বলে, সেটা বের করার সূত্রটা হচ্ছে আমাদের এটা y1 মাইনাস y2 ইন্টু dx। কথা কি বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। এখন একটা এক্সাম্পল যদি তোমাদেরকে আমি দিই, মানে আমি অঙ্কটা করাবো না, জাস্ট একটা বোঝাবো বিষয়টা। মনে করো এটা একটা বক্ররেখা, এটা একটা বক্ররেখা, এরপরে এখান থেকে এটার নাম তো জানোই y ইকুয়াল টু এক্স স্কোয়ার, কিন্তু এটা একটা পরাবৃত্ত। তো এখন বিষয়টা হচ্ছে যে এর সঙ্গে একটা রেখা এভাবে ছেদ করলো, এভাবে এটা ছেদ করলো, এই রেখাটার নাম দিলাম হচ্ছে y ইকুয়াল টু এক্স। এটা কিন্তু সরলরেখা, ঠিক আছে, এটা সরলরেখা ছেদ করলো। তাহলে এখন খেয়াল করে দেখো যে এখন তোমাকে বললো যে এই যে
বক্ররেখাটা এবং এই সরলরেখাটা অবশ্য x+3 হবে, কারণ কি মূল বিন্দুগামী হয়, মূল বিন্দুগামী তো হয়নি, একটু মান গেছে, তো x+3 দিলাম ওইটার মান। এখন তোমাকে বললো যে আসলে যে এখানে যে এই যে বক্ররেখাটা এবং এই যে সরলরেখাটা ছেদ করার ফলে যে ক্ষেত্রফল উৎপন্ন হলো তার ক্ষেত্রফল বের করো। তাহলে এখন খেয়াল করে দেখো, এখানে কিন্তু আমাদের এই যে এইটুকু, মানে আমাদের এই বক্ররেখাটা এবং এই সরলরেখাটা এইটুকু কিন্তু ছেদ করছে এভাবে, তাহলে কিন্তু তোমাকে কিন্তু এইটুকুর ক্ষেত্রফলটা বের করতে হবে। এ ধরনের প্রশ্ন তোমাদেরকে আসবে, কথা কি বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, এই ধরনের প্রশ্ন তোমাদের কিন্তু পরীক্ষায় আসবে। তো তোমাদেরকে আমি এটা দেখালাম। তবে বিষয়টা তোমাদের যদি ক্লিয়ার হয়ে থাকো তাহলে আমি যদি না ক্লিয়ার থাকে তো বলতে পারো, না যদি ক্লিয়ার হয়ে থাকো তাহলে আমি অঙ্কে যাব। তোমরা কি বুঝতে পারছো বিষয়গুলো? জি স্যার। হ্যাঁ, তাহলে বুঝে থাকলে তাহলে আমি একটা অঙ্কে গেলাম। সে অঙ্কটা হচ্ছে, যদিও প্রশ্নটা সৃজনশীল নিয়েছিলাম কিন্তু সৃজনশীল তো করানো এখন সম্ভব না, কারণ সময় নেই। এখন একটা প্রশ্ন আছে, দেখো f of x equal to x স্কয়ার একটি কণিকের সমীকরণ। এটা 2018 সালে আসছে, মানে বোর্ডের প্রশ্ন, এটা 2018 সালে আসছে যে f of x equal to x স্কয়ার একটি কণিকের সমীকরণ। তাহলে এটা সমাকলন করো, যোগজ নির্ণয় করো, আর দেখাও যে f of x এবং x minus y equal to 0 রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল 1/6 বর্গ একক। অর্থাৎ আমি যেমন বললাম গ নম্বর প্রশ্নটা আমি এখন যা শিখালাম সেটা আছে কিন্তু ক নম্বরে, আর এই ক খ তো যোগজীকরণ থেকে আসছে। তো এখন যে বিষয়টা দাঁড়াচ্ছে যে আমরা প্রথম যে অঙ্কটা যদি দেখতে চাই, চিন্তা ক করি নাম্বার কোশ্চেনটা কি বুঝতে পারছো? সমাকলন করো ইন্টিগ্রেশন ln x ইনটু dx, ln x, এটা বুঝছো, ln x এটা বুঝনি? এখন দেখো ক নম্বর প্রশ্নটা যেটা আছে ln x, তারপর ইন্টিগ্রেশন ln x ইনটু হচ্ছে কি dx। এখন বিষয়টা হচ্ছে যে এখানে একটা কথা আছে, কিন্তু ইন্টিগ্রেশনের ক্ষেত্রে ডিফারেন্সিয়েশনের মতো অত সোজা না, এটা কিন্তু কঠিন আছে, তোমাদের একটু মাথায় রাখতে হবে। এখানে একটা জিনিস খেয়াল করতে হয়, আমি যেটা লিখতেছি দেখো লিয়েট, LIATEE, লিয়েট একটা মানে সংক্ষিপ্ত একটা ফর্ম লিখতেছি, লিয়েট। এভাবে আমরা বিষয় মনে রাখবো, যেমন বোর্ড মাস মনে রাখতাম তেমন ভাবে লিয়েট মনে রাখবো। এই যে এল তে বোঝা যাচ্ছে লগারিদম, এটাকে বলা হয় লগারিদম। তারপরে এখান থেকে আমি আলাদা করে যদি লিখি আই সমান, আমি যদি আই সমান লিখি, এটা বলা ইনভার্স, এটাকে বলা হয় ইনভার্স। এতে বলা হয় অ্যালজেব্রিক, মানে বীজগণিতিক রাশিগুলো যেটা অ্যালজেব্রিক। হ্যাঁ, তারপর আছে টি তে বলা হয় ত্রিকোণমিতিক। তোমরা কি বুঝতে পারতেছো? এখনো বুঝতে পারোনি, এখন শিখাবো। আর ইতে বলা এক্সপোনেনশিয়াল, এক্সপোনেনশিয়াল। হ্যাঁ, তোমরা যদি এই লিয়েটটা মনে রাখতে পারো আমাদের ইন্টিগ্রেশনটা খুব সহজে করা যায়, যদি লিয়েটটা মনে রাখতে পারো। এখন লিয়েটটার বিষয়টা কি, লিয়েটটা দেখালাম, এল তে বলা হয় লগারিদম, আই তে বলা হয় ইনভার্স, এ তে বলা হয় অ্যালজেব্রিক, টি কে বলা হয় ত্রিকোণমিতিক, আর ই ফর হচ্ছে এক্সপোনেনশিয়াল। কথা কি বুঝতে পারছো বিষয়টা? অর্থাৎ যদি একসঙ্গে অনেকগুলো ফাংশন থাকে, যেমন তোমরা যখন হচ্ছে ডিফারেন্সিয়েশন করছো, ডিফারেন্সিয়েশনের নিয়মটা ছিল যদি একটা ফাংশন ইউভি আকারে থাকে, সরি ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে ইউভি আকারে থাকে, সেক্ষেত্রে যেটা তুমি করছো যে প্রথমে ইউটাকে রেখে এই যে ভিটাকে ডেরিভেটিভ করছো, এরপরে ভিটাকে রেখে ইউটাকে ডেরিভেটিভ করছো, এটা কিন্তু ডিফারেন্সিয়েশন থেকে শিখে আসছো। ইন্টিগ্রেশনের ক্ষেত্রে ঠিক একই রকম, বাট সূত্রটা একটু ভিন্ন। আর যে বিষয়টা দাঁড়াচ্ছে যে এখানে একটা কথা বলি, এখানে এরকম একটা সিকোয়েন্স মেনটেন করতে হবে। সিকোয়েন্স মেনটেন কি, যেটা প্রথমে থাকবে সেটা আগে কাজ করতে হবে, সেটা হবে ইউ। ওখানে যেমন ইউ ভি কোনো সমস্যা ছিল না, যেটা ইচ্ছা সেটা তুমি ইউ ধরতে পারছো। তুমি মনে করো যে ইউটাকে আগে ধরছো, ভিটাকে পরে ধরছো, বিভিন্ন ভাবে ধরতে পারতেছো, কোনটা ইউ কোনটা ভি এটা কিন্তু ফিক্সড করা ছিল না, ইচ্ছা মতো ধরতে পারো। কিন্তু ইন্টিগ্রেশনের ক্ষেত্রে কিন্তু ইচ্ছা মতো ধরতে পারবে না। ইন্টিগ্রেশনের ক্ষেত্রে অবশ্যই তোমাকে
নির্দিষ্ট থাকতে হবে এটা আমাদের ইউ, এটা আমাদের ভি। ঠিক আছে, এখন মনে করো যে একসঙ্গে এরকম যদি একটা টার্ম থাকে, মনে করো যে এখানে ln x থাকলো, সাথে সাথে এখানে মনে করো যে tan x থাকলো, কথার কথা মানে তোমাকে বলে ইন্টিগ্রেশন করো, একে ইন্টিগ্রেশন করো। এখন কথা হচ্ছে কোনটা আমি ইউ ধরবো আর কোনটা আমি ভি ধরবো, এরকম একটা বিষয় আসে। কিন্তু ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে তাই ছিল না, তুমি যেটাকে ইউ ধরো ভি ধরো কোনো সমস্যা ছিল না, একটাকে ইউ ধরলেই হতো, একটাকে ইউ ধরে আর একটাকে ক্যালকুলেশন করতে হতো, একটাকে ভি রেখে ইউটাকে ক্যালকুলেশন করতে হতো, এটা আমাদের সূত্র ছিল ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে। বাট ইন্টিগ্রেশনের ক্ষেত্রে খুব সিরিয়াসলি ধরতে হবে সেটা কোনটা ইউ কোনটা ভি। এখন মনে করো যদি এরকম থাকে ln x ইনটু tan x ইনটু dx, এটাকে যদি ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন করতে বলে আমরা কোনটাকে ইউ ধরবো আর কোনটাকে ভি ধরবো, সেটা কাজ দেখাবে আমার এটা, এই সূত্রটা। যেটা প্রথমে থাকবে, খেয়াল করো, যারা প্রথমে থাকবে সেটা হবে ইউ আর পরে থাকবে ভি। এখন খেয়াল করে দেখো তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ln x আর tan x এর ভিতরে ln আগে না টি আগে, মানে অ্যালজেব্রিক ত্রিকোণমিতিক ফাংশন আগে না লগারিদম ফাংশন আগে? লগারিদম ফাংশন আগে। লগারিদম ফাংশন আগে। লগারিদম ফাংশন যদি আগে হয়ে থাকে তাহলে এই ln x টা হবে ইউ আর এটা হবে ভি। কথা কি বুঝতে পারছো? উল্টাপাল্টা ধরলে কিন্তু ভুল হয়ে যাবে একবারে অঙ্ক, উল্টাপাল্টা কিন্তু ধরা যাবে না, এটা কিন্তু একটা ফিক্সড একটা বিষয় আছে এবং সেটাই ধরতে হবে। কথা কি বুঝতে পারছো? তার মানে আমাদের কোনটা ইউ ধরবো কোনটা ভি ধরবো সেটা নির্ভর করতেছে আমার এই লিয়েটের উপরে। যে ফাংশনটা আগে থাকবে তাকে বলবো এল, মানে সরি ইউ, আর যে ফাংশনটা পরে থাকবে তাকে বলবো কি আমরা ভি। এখন বলো তো দেখি আমাদের যে অঙ্কটা এখন আছে ক নম্বরটা, একজন বলো তো দেখি ক নম্বরটা আমি যদি এখানে শুরু করি ইন্টিগ্রেশন ln x ইনটু আছে dx, এখন আমাকে বলো তো দেখি ইউ ধরবো কোনটা ভি ধরবো কোনটা, একজন বলো। ln x u dx v dx v, হ্যাঁ আসলে dx v না, আসলে dx টা অপারেটর। হ্যাঁ ঠিক, 1 হবে ভি, কথা ঠিক বলছো, 1 হবে ভি। তোমাদেরকে আমি একটা কথা বলে রাখি, এই বিষয়টা হচ্ছে যে এখানে তুমি যে dx বলতেছো আসলে dx টা কিন্তু একটা অপারেটর, এটা কিন্তু একটা অপারেটর। যেমন আমরা ওখানে ddx নিছিলাম না, ddx তারপর x স্কয়ার করিয়া যাই করে না কেন, ওই ddx এখানকার যে ddx টা আছে এটা কিন্তু একটা অপারেটর। তেমনি ভাবে ইন্টিগ্রেশন সহ dx টা এটা কিন্তু একটা অপারেটর। কথা কি বুঝতে পারছো? এখন আর হ্যাঁ, এখানে আমাদের যেটা করব, এখানে তো অন্য কিছু নাই, এটা তো অপারেটর, তার মানে একটা 1 ধরে নিতে পারি, নাই মানে একটা 1 ধরলাম, অর্থাৎ এখান থেকে একটা ln x ইনটু 1 ইনটু dx, 1 ধরলে তো সমস্যা নাই কারণ 1 তো আসতেই পারে। তো এখন খেয়াল করো দেখো এ ln x আছে আর 1 আছে, তো আমরা যে লিয়েটের কথা চিন্তা করি, লিয়েট, আমাদের যে লিয়েট লিখলাম, লিয়েটটা আছে লগারিদম আগে আর ত্রিকোণমিতি পরে, সরি অ্যালজেব্রিক পরে, অ্যালজেব্রিক তো মানে 1 তো অ্যালজেব্রিক, অ্যালজেব্রিক না বীজগণিতিক রাশি না, 1 তো বীজগণিতিক রাশি, তাহলে এখান থেকে তুলনা করো তাহলে হচ্ছে লগারিদম হবে ইউ ফাংশন আর 1টা হবে কত ভি ফাংশন। কথা কি বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, এখন তোমাদেরকে আমি একটা সূত্র না দেখালে তো হবে না, সূত্রটাকে দেখাইনি। সূত্রটা হচ্ছে যদি ইউ ভি ইনটু ডিএক্স হয় ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আমরা প্রথমে করব কি ইউটাকে রেখে দিব, ওকে, ইন্টিগ্রেশন ভি ডিএক্স, এই যে ইউটাকে রেখে ভিটাকে ইন্টিগ্রেশন করব। এরপর আমরা করব কি মাইনাস, এটা মাইনাস চিহ্ন দিব, এটা একটু জটিল আছে, এটা মনে রাখো ভালো করে, ইন্টিগ্রেশন একটা সেকেন্ড ব্র্যাকেট দিব, দিয়ে আমি যে ইউটাকে রেখে দিছিলাম এটাকে এখন আমরা ডেরিভেটিভ করব। কথা কি ক্লিয়ার? ডেরিভেটিভ করব, সূত্র কিন্তু এটা। আবার ইনটু ভি ডিএক্স, এবার সেকেন্ড ব্র্যাকেটটা থার্ড ব্র্যাকেটটা ক্লোজ, ইনটু ডিএক্স। কথা কি বুঝতে পারছো কি পারোনি? এটা আমাদের এখানকার সূত্র। তোমাদেরকে আমি আবার বলি, স্যার একটু আবার বোঝাবেন? ইউটাকে আমরা রেখে দিলাম, ইউভি যেটা চিন্তা করলাম, ইউটাকে রেখে দিলাম, ভিটাকে ইন্টিগ্রেশন করছি, মাইনাস ইন্টিগ্রেশন একটা চিহ্ন দিলাম, দিয়ে এই যে থার্ড ব্র্যাকেট দিয়েছি, দেওয়ার পরে যেটাকে আমি রেখে দিয়েছিলাম ইউটাকে, এখন ওটাকে ডেরিভেটিভ করব এক্স এর সাপেক্ষে, ইনটু ভিটাকে আবার ইন্টিগ্রেশন দিয়ে এখানকার যে থার্ড ব্র্যাকেট দিয়েছিলাম এটা ক্লোজ,
দে ইনটু ডিএক্স, এই ডিএক্সটা আসলে এখানকার এই যে এখানকার ইন্টিগ্রেশন চিহ্ন ছিল না, সেই ইন্টিগ্রেশন চিহ্নের জন্য এখানকার ডিএক্স, এটা আমাদের এখানকার সূত্র। কথা কি বুঝতে পারছো? স্যার আরেকটা এক্সাম্পল দিয়ে বোঝাতে পারবেন? বুঝি না, কি বললাম? আরেকটা এক্সাম্পল দিয়ে বুঝাইতে পারবেন? আরেক সাইড আরেকটা এক্সাম্পল দিয়ে বুঝাইতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, আমি অঙ্কটা করে দিই, যে অঙ্ক দিচ্ছি না, অঙ্কটা করে দিচ্ছি, তুমি ক্লিয়ার হয়। দেখো এখানে অঙ্কটা যেটা আছে, এটা আছে লেট, যদি আমি ইউজ করি, লেট ইউজ করলে তাহলে এটা হচ্ছে কত লগারিদম, তাহলে ইউ ফাংশন, এটা হচ্ছে ভি ফাংশন। কথা কি বুঝছো? এটা হচ্ছে ইউ, এটা হচ্ছে ভি। তাহলে আমাদের করতে হবে কি, ইউটাকে রেখে দেবো, এই যে ইউটাকে রেখে দেবো, অর্থাৎ লন এক্স কে আমরা রেখে দেবো, ইন্টিগ্রেশন ভিটাকে ইন্টিগ্রেশন করবো। কথা কি ক্লিয়ার? মাইনাস ইন্টিগ্রেশন চিহ্ন, এই যে ইন্টিগ্রেশন চিহ্ন দিয়ে, এই যে থার্ড ব্র্যাকেট দিয়ে, এখন আমি যেটাকে ইউ ধরছিলাম সেটাকে আবার ডেরিভেটিভ করি এক্স এর সাপেক্ষে। এখন যদি এটাকে ডেরিভেটিভ করি এক্স এর সাপেক্ষে, তাহলে কি 1/x হয়। কথা ক্লিয়ার? ইনটু ইন্টিগ্রেশন, এটাকে আবার ডেরিভেটিভ 1 ইনটু ডিএক্স, এই যে ভি ইনটু এত, তারপর এই যে সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট ক্লোজ ইনটু আছে ডিএক্স। দেখো বোঝো নাকি? এটা কিন্তু আলাদা। সময় তো শেষ হয়ে যাচ্ছে। তারপর এখন আছে এই যে লন এক্স 1 কে যদি ইন্টিগ্রেশন করো তাহলে তোমার এক্স হয়, মাইনাস ইন্টিগ্রেশন চিহ্ন রাখলাম, দেখি 1/x ইনটু এই 1 কে ইন্টিগ্রেশন করলে এক্স হয়,